গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, দখল নাকি জনশূন্য ভূখণ্ড? নতুন চুক্তি হচ্ছে, আরও 60 দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। গ্রিন কার্ড আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান কি বদলাচ্ছে? বাংলাদেশে ফেরার জন্য ভারত সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং আন্তর্জাতিক চাপের পরও গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির পরও নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়া, সামরিক ঘাঁটি স্থাপন এবং গাজার আরও বড় অংশ দখলের ইঙ্গিত বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসলে কি? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেন, ইসরায়েল বর্তমানে গাজার 60% এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি এই নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে 70% নেওয়ার পরিকল্পনার কথাও ইঙ্গিত দেন। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের ঘোষিত লক্ষ্য হামাসকে দুর্বল করা হলেও বাস্তবে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে কিনা। যুদ্ধবিরতির পরও সম্প্রসারণ। 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে পিছু হটার কথা ছিল। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্যাটেলাইট তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজার আরও কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে স্থাপন করেছে নতুন সামরিক অবকাঠামো ও ঘাঁটি। ফলে অনেক পর্যবেক্ষকের মতে সাময়িক নিরাপত্তা বলয়ের পরিবর্তে স্থায়ী উপস্থিতির ভিত্তি তৈরি করা হচ্ছে। নিরাপত্তা নাকি দখল? ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, হামাসের হামলা ঠেকাতে গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি কোনো রাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে অন্য ভূখণ্ডের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তা কার্যত দখল বা সংযুক্তিকরণের পর্যায়ে পড়ে। আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘের বিভিন্ন অবস্থান অনুযায়ী বলপ্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ফলে গাজায় ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আইনি বিতর্ক আরও জোরালো হচ্ছে। সংকুচিত হচ্ছে গাজার বাসযোগ্য এলাকা। যুদ্ধের ফলে গাজার অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বহু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত হয়ে পড়েছে। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, যদি গাজার নিয়ন্ত্রিত এলাকা আরও কমে আসে, তাহলে সেখানে বসবাসকারী লাখো মানুষের জন্য জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকট আরও তীব্র হতে পারে। স্বেচ্ছায় অভিবাসন বিতর্ক। গাজা নিয়ে ইসরায়েলের কিছু মন্ত্রীর বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তারা গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় অভিবাসনের কথা বলেছেন। সমালোচকদের মতে, যুদ্ধ, অবরোধ ও জীবনযাত্রার চরম সংকটের মধ্যে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে সেটিকে স্বেচ্ছায় অভিবাসন বলা কঠিন। ফিলিস্তিনপন্থী মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের বক্তব্যকে জনসংখ্যাগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে গাজার জনসংখ্যা কমিয়ে অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা বদলে দেওয়ার চেষ্টা হতে পারে। আন্তর্জাতিক চাপ কোথায়? যুদ্ধের শুরুতে গাজা ইস্যু আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও সাম্প্রতিক সময়ে বিশ্বের মনোযোগ অন্য সংঘাত ও সংকটের দিকে সরে গেছে। ফলে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ তুলনামূলক কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পৃষ্ঠপোষক হলেও গাজায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থান নেয়নি। এতে নেতানিয়াহু সরকারের জন্য কৌশলগত পরিসর আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজার ভবিষ্যৎ কি? গাজার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। হামাসকে দুর্বল করার সামরিক লক্ষ্য ছাড়িয়ে ইসরায়েল কি স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে, নাকি এটি কেবল নিরাপত্তা কৌশলের অংশ, সে প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ শেষ হলেও গাজাকে ঘিরে রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের সমাপ্তি শিগগিরই হচ্ছে না। বরং ভূখণ্ডের নিয়ন্ত্রণ, জনসংখ্যার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা, এই 3 প্রশ্নেই আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তি হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন এই চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছে দেশ দুটি। নতুন চুক্তি হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়বে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই চুক্তি অনুমোদন করেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি সম্পর্কে জানেন এমন 4টি সূত্রের মতে, নতুন চুক্তি স্বাক্ষরিত হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়বে। এতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আবার স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করতে পারবে।
এ সময়ে দুই দেশের আলোচকেরা ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল সমস্যাগুলো সমাধানের চেষ্টার সুযোগ পাবেন। ওয়াশিংটন ও তেহরানের শীর্ষ নেতৃত্ব এই চুক্তি মেনে নিলে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি হবে শান্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপ। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি সপ্তাহেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ উত্তেজনার মধ্যেই সম্ভাব্য চুক্তির খবর সামনে এল। সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই চুক্তিতে সই বা অনুমোদন করেননি। তবে ইরান এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, চুক্তির খসড়া এখনও চূড়ান্ত করা হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ওয়াশিংটনের সাংবাদিকদের বলেছেন, আমরা এখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তবে আমরা খুব কাছাকাছি আছি। এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রাখব। জে ডি ভ্যান্স আরও বলেন, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না চুক্তিটি হবে, তবে এই মুহূর্তে পরিস্থিতি দেখে আমরা বেশ আশাবাদী। এর আগে ট্রাম্প প্রশাসন কয়েকবার দাবি করেছিল, যুদ্ধ থামানোর চুক্তি প্রায় চূড়ান্ত। তবে প্রতিবারই ইরান সেই দাবি অস্বীকার করেছে বা তেমন গুরুত্ব দেয়নি। এই চুক্তি সফল হলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করতে পারবে। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে। পাশাপাশি ইরানের তেল বিক্রির ওপর থেকেও কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। এটি আবার খুলে যাওয়ার সম্ভাবনার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তাদের বাহিনী ইরানের 5টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া তারা ইরানের বন্দর আব্বাস শহরের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রেও হামলা চালিয়েছে। এরপরই কুয়েতের দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে কুয়েতি বাহিনী। কুয়েতে বড় এক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, তারা বুশেহরের কাছে একটি মার্কিন বিমান ভূপাতিত করেছে। তবে এক মার্কিন কর্মকর্তা ইরানের এই দাবি নাকচ করে দিয়েছেন। এসব ছোটখাটো হামলার ঘটনা প্রমাণ করছে 3 মাসের এই যুদ্ধ থামানো কতটা কঠিন। ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার আলোচনা এখনও বেশ নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। তাসনিম বার্তা সংস্থার খবর অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাসে হামলার জবাবে ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, আবার এমন করা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। এই সংকট সমাধানে মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করার কথা। তবে এই সফরের সুনির্দিষ্ট গুরুত্ব এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড, স্থায়ী বসবাসের অনুমতি, আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা ও পুরনো নিয়মের ব্যাখ্যা ঘিরে আবারও বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ ইউএসসিআইএস জানিয়েছে, কিছু ক্ষেত্রে আবেদনকারীরা যুক্তরাষ্ট্র থেকেই স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তনের আবেদন করতে পারবেন, আবার কিছু ক্ষেত্রে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হতে পারে। ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, যেসব আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য লাভজনক এবং জাতীয় স্বার্থের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করা হবে, তাদের ক্ষেত্রে দেশ না ছেড়েই আবেদন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। অর্থাৎ সব আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফিরে যেতে হবে এমন কোনো একক নিয়ম নেই বলে সংস্থাটি ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি এমন এক অবস্থানের কথা জানিয়েছিল, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তনের আবেদন আর করা যাবে না। সেই ক্ষেত্রে আবেদনকারীদের আগে নিজ দেশে ফিরে গিয়ে সেখান থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। এই পরিবর্তিত অবস্থানকে কেন্দ্র করে অভিবাসন বিশেষজ্ঞ, আইনজীবী এবং অধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা প্রক্রিয়া একটি নীতিগত ঘোষণার মাধ্যমে হঠাৎ বদলে ফেলার চেষ্টা করা হয়েছে, যা অনেক পরিবারকে বিচ্ছিন্নতার ঝুঁকিতে ফেলতে পারে এবং অনেকের পেশাগত সুযোগও ক্ষতিগ্রস্ত করতে পারে। ইউএসসিআইএসের এক মুখপাত্র জানান, যেসব আবেদন জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হবে, সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকেই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকতে পারে। তবে অন্য অনেক ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আবেদনকারীকে নিজ দেশ থেকে আবেদন করার নির্দেশ দেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তার কারণে অভিবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে পরিবার পুনর্মিলন ও কর্মসংস্থান ভিত্তিক আবেদনগুলোতে অনিশ্চয়তা বাড়তে পারে। অভিবাসন আইনজীবীরা আরও বলছেন, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম একতরফা নির্দেশনার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং এতে প্রশাসনিক জটিলতাও বাড়বে। এদিকে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছে, এই ধরনের নীতিগত অনিশ্চয়তার কারণে নির্যাতিত ব্যক্তি, পাচারের শিকার মানুষ এবং অপ্রাপ্তবয়স্ক অভিবাসীরাও ক্ষতির মুখে পড়তে পারেন, কারণ অনেককে প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে। সব মিলিয়ে
ইউএসসিআইএসের সাম্প্রতিক ব্যাখ্যা এবং প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত দুটো মিলিয়ে গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। যারা ভারতে অবৈধ পথে গিয়েছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কেন মামলা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ওই ঘোষণার আগেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চলে। তাদেরই একজন বাচ্চু মুন্সি বলেন, যখন আমার বছর 10 বয়স বাবা মায়ের হাত ধরে ভারতে চলে আসি। প্রায় 38 বছর হয়ে গেল, এখানেই বিয়ে করেছি, ছেলেমেয়ে হয়েছে, তাদের বিয়েও দিয়েছি এখানে। কলকাতার দমদম বিমানবন্দর লাগিয়া এলাকায় থাকতেন বাচ্চু মুন্সি। তিনি সপরিবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলা লাগিয়া উত্তর 24 পরগনার একটি সীমান্ত চেকি হাকিমপুরে। বাচ্চু জানান, তিনি খুলনা জেলার বাসিন্দা। বাংলাদেশে প্রবেশের জন্য হাকিমপুর সীমান্তে প্রতিদিনই হাজির হচ্ছেন বাচ্চুর মতে আরও বহু নারী পুরুষ ও শিশু। তাদের দাবি, তারা কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে গিয়েছিলেন। কেউ যান বছর 2 আগে, কেউ বা 5-6 বছর আগে। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেওয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে। এরপর গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই 7 সকালে সীমান্তে জড়ো হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষরা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা হাসানুর গাজী বলেন, শুরুর দিকে দৈনিক 10-12 জন করে আসছিল। এরপর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। দিন 3 আগে থেকে সংখ্যাটা কয়েকশোতে গিয়ে ঠেকেছে। সীমান্তে যারা জড়ো হচ্ছেন তাদের অনেকেই বলছেন, তারা চেরাই পথে ভারতে গিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গে অবৈধভাবেই বসবাস ও কাজকর্ম করছিলেন। সীমান্ত চেকিতে একদিন। হাকিমপুর এলাকাটা উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার অধীনে। বিএসএফের চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, তারপরই সেনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সীমান্ত চেকিতে দাঁড়িয়ে গত বুধবার বিবিসির সাংবাদিক অমিতাভ ভট্টশালী দেখেন, বাংলাদেশে চলে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হওয়া মানুষদের প্রথমে একটি পরিত্যক্ত ঘরে অপেক্ষা করতে বলা হচ্ছে। সেখান থেকে পুলিশ কর্মীরা এক একটি পরিবারকে ডেকে এনে নথি যাচাই করছেন। বাংলাদেশের পরিচয়পত্র দেখার পাশাপাশি লিখে নেওয়া হচ্ছে নাম ও স্থায়ী ঠিকানা। এরপর ছবি তোলা হচ্ছে। সীমান্তে যাওয়া ব্যক্তিদের কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিএসএফ আনুষ্ঠানিকভাবে কথা বলেনি। তবে স্থানীয় গ্রাম হাকিমপুরের বাসিন্দারা সব কার্যক্রমই দেখেছেন। তাদের একজন ব্যবসায়ী হাসানুর গাজী জানান, চেকপোস্টে নথি যাচাই হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে। এরপর সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে বিএসএফ। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমেদিয়া বলে একটা হাঁটা বর্ডার আছে, সেখান দিয়ে পার করে দিচ্ছে। দিনের বেলাতেও করছে, আবার অনেক সময় রাত হয়ে যাচ্ছে। গত বুধবার হাকিমপুরের সীমান্ত চেকিতে কয়েকজনের নথি যাচাইয়ের পর অপেক্ষা করতে বলা হয়। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানেই অপেক্ষা করেন। এরপর তাদের বাসে করে নিয়ে যাওয়া হয় স্বরূপনগর থানা এলাকাতে গড়ে তোলা হেল্ডিং সেন্টার বা আটক শিবিরে। ভারতের ভোটার কার্ডও করিয়েছিলাম। স্থানীয় বাসিন্দা মেস্তাফা সাউজি জানান, সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন তাদের অনেকের কাছেই ভারতের নানাবিধ পরিচয়পত্র আছে, কারো কাছে সচিত্র ভোটার পরিচয়পত্র আছে। সবাই হয়তো এই বিষয়ে কথা বলছে না, কিন্তু পরিচয়পত্র দেখিয়েছে। ভারতের ভোটার কার্ড থাকার কথা স্বীকার করেছেন সীমান্তে অপেক্ষায় থাকা কয়েকজন। এরকমই একজন বাচ্চু মুন্সি। তিনি বলেন, অনেক চেষ্টা করে ভোটার কার্ড করিয়েছিলাম, আধার কার্ড, প্যান কার্ডও করিয়েছিল। প্রথমবার আমি এখানে ভোট দিয়েছিলাম 2024 সালে। তবে বাদ সেধেছে 2026 সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর। সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বাচ্চুর পরিবারের নাম। নাজমা নামের একজন বলেন, বিজেপি এখানে সরকারে আসার পর থেকেই তা বলে দিয়েছে আমাদের আর থাকতে দেবে না, তাই বাধ্য হয়ে চলে যাচ্ছি নিজের দেশে। বাংলাদেশের ল্যাগ ধরলেই জেলে ঢুকিয়ে দিচ্ছে। এখন সুয়েগ দিয়েছে ফেরত চলে যাওয়ার, তাই চলে যাচ্ছি। নাজমার দাবি, তিনি যশোরের আদি বাসিন্দা, ভারতে আর ফিরব না। নিজেকে সাতক্ষীরার বাসিন্দা বলে দাবি করা রাইসা পারভিন বলেন, বিজেপি যখন থেকে জিতে এসেছে তারপর থেকেই বলছে বাংলাদেশিদের আর থাকতে দেবে না, তাই আমি আমার স্বামী সন্তানদের নিয়ে চলে যেতে চাই। এসআইআরের সময়ে যখন অনেকে বাংলাদেশে চলে গেছে সেই সময়েই আমার বাবা মা ফিরে গেছেন। শেখ মাসুদ রানা নামে আরেকজন বলেন, সরকারি ঘোষণাতে আছেই, একই সঙ্গে তারা যে অঞ্চলে থাকতেন সেখানকার পুলিশ কড়াকড়ি করছে, বাড়িওয়ালারাও আর থাকতে দিতে চাইছে না। সীমান্তে জড়ো হওয়া আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। তাদের মধ্যে আছেন আক্তারুল মেয়ার। তিনি বলেন, পুলিশ এসে ঝামেলা করছে, বলছে বাংলাদেশিরা ভাগে। আগেরবার যখন এসআইআর হলে সেই সময় চলে গেলেই ভালো হতে। শাহিন আলম মেল্লা নামে আরেকজন বলেন, তিনি আর অবৈধ পথে ভারতে ফিরবেন না, ফিরলেও বৈধভাবে পাসপোর্ট নিয়ে বেড়াতে যাবেন।